এবার বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পুলিশকে বেধড়ক পিটিয়েছেন। দেখেছেন মনে হয়, তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিয়ে মারার অভিযোগ থাকে, রাষ্ট্রপতির 2 পয়সা দাম নাই, 2 পয়সা দাম নাই রাষ্ট্রপতির। আমরা আবার যেসব জায়গায় কিছু গ্যাপ হয়ে গেছিল, কিছু জায়গায় ফিল আপ করছি। সেনাবাহিনী যখন পরিস্থিতি সম্মানিত দর্শক, আজকের গরম খবর। কিছুদিন আগে এক রাষ্ট্রপতির নাতি কিছু পুলিশকে পিটিয়েছিল এবং তাই নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী এবং শেখ হাসিনা খেপে গিয়েছে সেই ছেলেটির উপর এবং তাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় শেখ হাসিনা বলল। আমরা সেই কথাগুলো শুনবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুলিশকে বেধড়ক পিটিয়েছেন, মারপিট করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না, সাহস দেখাতে পারছেন না। ঘটনাটি ঘটেছে খোদ কূটনীতিক এলাকা, বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানী এবং গুলশান, সেই গুলশানের 90 নম্বর সড়কে। ঘটনাটি যদি আমি একটু আপনাদের পড়ে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে 7ই মে আনুমানিক রাত 8টা, ঘটনাস্থল গুলশান 90 নম্বর সড়ক, ইউনাইটেড ন্যাশনাল হাই কমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে। এই সড়কেই নেদারল্যান্ড এম্বাসি, নেদারল্যান্ড সরকারের দূতাবাস। এখানেই এটি প্রাইভেট কারে 4-5 জন যাত্রী ছিলেন, তারা বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি। আর অপর দিক থেকে একটি মোটর সাইকেল আসছিলেন। তো মোটর সাইকেলটি স্বভাবতই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিল মোটরসাইকেলটি। তো অপর দিক থেকে আসা সেই 4-5 জনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে, মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের সামনের চাকাটি দুমড়ে মুচড়ে ভেঙে তছনছ হয়ে যায়। তো যাই হোক, সেখানে একটি পরিস্থিতি তৈরি হয়। সেই প্রাইভেট কারে থাকা 4-5 জন মোটরসাইকেলওয়ালাকে ব্যাপক গালিগালাজ, ধমক, রাগ ইত্যাদি নানাভাবে হুমকি। তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন, তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান, কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে। এটা বলার কারণেই ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে 4-5 জন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন, অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই বেধড়ক পিটানো শুরু করেন। তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ান্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয়ী লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন। তো এই হচ্ছে অবস্থা। তারপরে অনেক ঘটনা ঘটেছে, সেখানে আরো অতিরিক্ত পুলিশ আসছে, গুলশান থানার পুলিশ আসছে, এসে যাই হোক পরিস্থিতি মোটামুটি প্রায় ঘন্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই 2 জন যারা ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আরেকজন, তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে প্রাইভেট কার, ওই প্রাইভেট কারে যারা ছিল তারা বাংলাদেশের টপ ভিভিআইপির নাতি। এখন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো, মেরে অবস্থা নাস্তানাবুদ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না। কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন। পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন না। ফোন করলে, সাংবাদিকরা ফোন করলে বলে এই বিষয়ে মন্তব্য করতে রাজি নয়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ। মানে ভিআইপিরা 7 খুন করলেও মাফ, আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন, যদিও সব অপরাধী অপরাধ, আমি বলছি না যে কোনো অপরাধ জাস্টিফাইবল, বাট আপনার অবস্থা আর ঠিক নেই। কিন্তু তারা ওই যে বললাম 7 খুন করলেও মাফ পেয়ে যায়। এই হচ্ছে ভিআইপিদের বাংলাদেশ। এটা সাধারণ জনগণ কিংবা আমার আপনার বাংলাদেশ আজকে নেই। বাস্তব একটি ঘটনা বললাম, তাও এই ঘটনাটি বাংলাদেশের একটি মাত্র জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকায় আসছে, তারাও নাম উল্লেখ করতে পারেন নাই, অন্যান্য গণমাধ্যম তো ছাপাই নাই। কি একটা অবস্থা বাংলাদেশের গণমাধ্যমে, চিন্তা করে দেখুন। একটি অঘটন ঘটিয়েছে। অঘটনটি হলো তার হাতে পুলিশ প্রহৃত হয়েছে
পুলিশ প্রহৃত হওয়ার পরে এই খবরটি গত 7 মে 2024 তারিখে ঘটনাটি ঘটলেও বাংলাদেশের কোনো মিডিয়াতে এই সংবাদটি প্রকাশিত হয়নি এবং এটার ব্যাপারে কোনো মামলাও গুলশান থানায় হয়নি। ঘটনাটি ঘটেছে ঢাকার গুলশানের আপনার 90 নম্বর রোডে, যেখানে আপনার নেদারল্যান্ডসের এমবিসি আছে এবং ওই একই সড়ক থেকে আপনার পূর্ব দিকে যেতে গেলে যে মিশর দূতাবাসের কাছাকাছি ঘটনাটি ঘটেছে এবং মিশর দূতাবাসের নিরাপত্তা দায়িত্বে পুলিশের একজন সদস্য মুসালিন, তাকে পিটিয়েছে প্রেসিডেন্টের নাতি। তো প্রেসিডেন্টের নাতি তাকে কেন পেটালো? যে ওই 86 নম্বর রোড থেকে আপনার 90 নম্বর রোডে উঠতে যাওয়ার সময় মানে আপনার প্রেসিডেন্টের নাতির গাড়িটি আপনার আসছিল, অপরদিক থেকে 86 নম্বর রোড থেকে একটি বাইসাইকেল চালিয়ে আরেকজন ভদ্রলোক তিনি 90 নম্বর রোডে উঠছিলেন। তো যাই হোক, বাইসাইকেলের সাথে আপনার প্রাইভেট কারের সংঘর্ষ হয় এবং প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেলটি কিছুটা ক্ষতি হয়। এই পরিপ্রেক্ষিতে আপনার ওই মিশর দূতাবাসের যে নিরাপত্তার দায়িত্বে মানে পুলিশের সদস্য কনস্টেবল মোসালিন, তিনি ওখানে যখন দেখে রাস্তায় জটলা হয়ে গেছে, তখন এই জটলা কমানোর জন্য অথবা এখান থেকে সরে যাওয়ার জন্য মানে তিনি তাদেরকে বলেন। তিনি তো আর জানতেন না যে গাড়ির আরোহী তিনি প্রেসিডেন্টের নাতি। তো জানলে কি আর মানে তিনি আর সাহস করে আসতেন? যেখানে বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় এই ঘটনাটি ছাপতে সাহস পেল না, প্রেসিডেন্টের নাম উচ্চারণ করতে পারলো না। শুধুমাত্র একটি পত্রিকার দৈনিক মানব জমিনে 11 মেতে শুধু একটি সংবাদ ছেপেছে, বলেছে এক ভিভিআইপির নাতির কাণ্ড। তো এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে ভিভিআইপি তো আসলে দেশে দুজন, একজন প্রেসিডেন্ট, একজন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি। তো এই বয়সে কারোর হওয়ার কথা না। তো তখন স্বাভাবিকভাবেই আপনার চিন্তাটা ঘুরে গেল তাহলে কি প্রেসিডেন্টের নাতি কিনা, এবং পরবর্তীতে যেটা নিশ্চিত হয়ে গেল আসলে প্রেসিডেন্টের নাতি ঘটনাটি ঘটিয়েছে। যাই হোক, ঘটনা ঘটার পরে আপনার পুলিশের লোকেরা এসে আপনার ঘটনাটি আপনার যেটাকে বলে আপনার পত্রিকা এসেছে মিটমাট করে দেয়। আসলে পুলিশের লোকের গায়ে হাত তুললে মানে এবং যেটা রিপোর্ট এসেছে তার যে পুলিশের যে ড্রেস, তার সেই পুলিশের পোশাক ছিঁড়ে ফেলে, তাকে আহত করার এক পর্যায়ে। তো এই পরিস্থিতিটা আসলে মানে সরকারি কর্তব্যে দায়িত্ব থাকার একজন পুলিশ কনস্টেবলকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা, এটা নিশ্চয়ই একটা অপরাধের কাজ। যারা আমরা বিএনপি করি, লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে গত 15 বছরে এই সরকারের পুলিশ বাহিনী যতগুলো মামলা করেছে, প্রায় মামলাগুলোতে একটি অন্যতম ধারা আছে যে সরকারি কাজে আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেয়া। অর্থাৎ পুলিশ মানে তার দায়িত্ব পালন করছিল, বিএনপির অ্যাক্টিভিস্টরা মিটিং মিছিল করার নামে পুলিশের মানে কর্তব্য কাজে বাধা দিয়েছে, এটা একটা মামলার ধারা। এখন এই যে লক্ষ লক্ষ মানে আপনার বিরোধী দলের কর্মী পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আপনার মামলা শিকার হচ্ছেন এবং অনেকে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সাবেক নেতা তারা ইতিমধ্যে কিন্তু আপনার সাজাপ্রাপ্ত হয়েছেন সেই সমস্ত মামলায় এবং তারা কারারুদ্ধ হয়েছেন। এখন প্রেসিডেন্টের নাতি যখন পুলিশ পেটায় অথবা পুলিশের পোশাক ছিঁড়ে ফেলে, লাথি মারতে মারতে যখন আপনার মানে ধাওয়া করে, তখন সেটা মানে অপরাধের কোন ধারার মধ্যে পড়ে এটা অবশ্য আমার জানা নেই। কিন্তু এই ব্যাপারে গুলশান থানায় কোনো মামলা হয়নি। ঘটনার পরে আপনার অতিরিক্ত 2টো গাড়ি এসেছে, তারা এসে প্রেসিডেন্ট পুত্রকে আপনার মানে নিয়ে চলে যায় এবং মানে আপনার দরিদ্র কনস্টেবল মোসালিন তিনিও মানে মারঠার খেয়ে তিনিও পরিচয় যখন জানলেন তিনিও সরে পড়েন। এরপর থেকে নাকি তিনি আর মিশর দূতাবাসে ডিউটি পালন করছেন না, হয়তো আহত হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। যাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে দেশে প্রেসিডেন্টের নাম উচ্চারণ করার আগে মানে অফিসিয়ালি বলা হয় মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য মানে যিনি সবার কাছে তার পদ হচ্ছে সবার কাছে মান্যের জায়গা। তো মহামান্যের নাতি যদি এরকম ঘটনা ঘটান এবং সেটা যদি কোনো মানে বিচার আওতায় না আসে, একটা মামলা না হয় এবং ওই পুলিশ কনস্টেবল যদি বিচার না পান অথবা সেই দরিদ্র বাইসাইকেল চালক যার বাইসাইকেল দিয়ে আপনার হয়ে গেল মানে ক্ষতিগ্রস্ত হলো, ক্ষতিপূরণ দেওয়া তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে কর্তব্যরত জায়গায় থেকে একজন পুলিশ কনস্টেবল আপনার প্রহারের শিকার হয়েছেন, তিনি তো একটি মানে বিদেশি। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।